প্যারত শুনেছ? প্যারত, অতৃপ্তি, অপূর্ণ আশা আর অসমাপ্ত কাজ নিয়ে এই শখের দুনিয়া থেকে চলে যেতে বাধ্য হয় যারা, তাদের যাওয়ার জায়গা থাকে না। কাজ শেষ না হলে স্থান মেলে না কোথাও। তখন অন্যের চোখ দিয়ে দুনিয়া দেখতে আর অন্যের আত্মা দখল করে অপূর্ণ স্বাদ মেটাতে ফেরত আসে তারা এখানেই। বিনা বাক্য ব্যয়ে তিস্তা বেরোতে গেলেন ঘরটা থেকে। ঠিক তখনই লোকটা নিজের চশমাটা খুলে দিল। চোখ দুটির জায়গায় দুটি অতল গহ্বর। সেই গহ্বর থেকে হঠাৎ করেই বেরিয়ে এসেছিল একরাশ কুচকুচে কালো হাওয়া। অবাক, সন্ত্রস্ত, কিংকর্তব্য বিমূঢ় তিস্তাকে এক মুহূর্তের সুযোগও না দিয়ে ওই কালো হাওয়া শটান ঢুকে গিয়েছিল তিস্তার চোখে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন থ্রিলার ডেন। শেষ সপ্তাহে আপনারা শুনেছেন প্যারতের গল্প। কিন্তু কোথা থেকে এলো এই প্যারত? কেন রিদিমাই হলো তার শিকার? মানব মনের সবচাইতে অন্ধকার দিক যখন দেহ ধারণ করে সামনে এসে দাঁড়ায়, তবে কতটা ভয়ঙ্কর হতে পারে তার উপস্থিতি? আমাদের আজকের নিবেদন লেখিকা সুচিস্মিতা ধরের কলমে প্যারতের প্রিকুয়েল গল্প আমুলাত। লেখিকা সুচিস্মিতা ধর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতকোত্তর ও বিএড ডিগ্রি নিয়ে আগে শিক্ষকতা করতেন। বর্তমানে একটি বাণিজ্যিক সংস্থায় অ্যাকাউন্টস বিভাগে কর্মরতা। লেখালেখি ও সাহিত্য চর্চার প্রতি বরাবরই তার ভালো লাগা আছে। ছাপার অক্ষরে প্রকাশিত প্রথম বই অনাদ্যা। এই কাহিনীর শ্রুতিনাট্য রূপ দিয়েছে অনিমেষ, শব্দগ্রহণে দেবলীনা ও ধ্বনি পরিকল্পনায় ঋদ্ধি। প্রধান চরিত্র তিস্তা ও তিতাস, গল্প পাঠে কৌশিক, তিস্তার চরিত্রে অধ্যায় ও তিতাসের চরিত্রে স্বর্ণশ্রী, অন্যান্য চরিত্রে কৌশিক, নীল, অধ্যায়, বাল্মীকি, মৌটুসী ও স্নেহাদ্রি। শুরু হচ্ছে আজকের গল্প লেখিকা সুচিস্মিতা ধরের কলমে আমুলাত। বছরখানেক আগের এক রাত, বনগাঁ অঞ্চলের এক বাগান বাড়ি। সময় আন্দাজ 3:30। হঠাৎই রিদিমার ফোনটা বেজে উঠল। পাশে সায়নী অঘরে ঘুমোচ্ছে। হ্যালো, দরজা খোল। তুই এসেছিস এখন? হ্যাঁ, আমি। বেরো, চল ফিরে যাই। কলকাতায় এত রাতে? কিন্তু কাল যে বাবা। তর্ক করিস না রিধি। কাকু তোকে নিতে রওনা হওয়ার আগেই আমরা পৌঁছে যাব। সময় কম, তাড়াতাড়ি বেরো, কাউকে কিচ্ছু বলতে হবে না। পরমের অদ্ভুত রকমের আকুল কণ্ঠস্বরের মধ্যে তাড়াহুড়োর সাথেও কি যেন একটা ছিল। সেই ডাকের প্রবল টান অস্বীকার করতে না পেরে খুঁড়িয়ে খুঁড়িয়ে সায়নেদের সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো রিদিমা। সদর দরজায় ছিটকিনি লাগানো ভেতর থেকে, আবার একটা তালাও ঝুলছে। কিরে এলি? আরে খোল তাড়াতাড়ি। দরজার ঠিক বাইরেই আবার শোনা গেল পরমের অধৈর্য কণ্ঠস্বর। আচ্ছা, ও কি করে জানতে পারলো যে আমি নিচে নেমে এসেছি? আমি তো নামতে গিয়ে কোনো আওয়াজও করিনি। পরমই এসেছে তো। মনে একটা চাপা উৎকণ্ঠা নিয়ে দরজার আইহোলে চোখ লাগিয়ে দেখতে চেষ্টা করল রিদিমা। কিছুই দেখা যাচ্ছে না। বাইরে নিশ্ছিদ্র অন্ধকার। স্ট্রিট লাইটগুলো জ্বলছে না কেন?
কি দেখছিস রে? ভোর হতে যায়, দরজাটা খোল, দেরি হয়ে যাচ্ছে। আর কাল বিলম্ব না করে রিদিমা দরজাটা খুলল। চারপাশের অন্ধকার থেকে হঠাৎই যেন মাটি ফুঁড়ে তার সামনে এসে দাঁড়ালো পরম। হাঁ করে রিদিমার দিকে তাকিয়ে আছে সে, অবাক হয়ে। রিদিমাও সোজাসুজি তার চোখের দিকে তাকালো। এই ঘটনার আরো বেশ কিছু বছর আগে আল কিনারে নাহর গাছে বগা বগা ফুল, ফুলকে দেখিয়া ছুড়ি হ্যাচাকে চামড়ায়, গাছের মধ্যে তুলসী বাটার মধ্যে পান, সাদা সাহেব ফাঁকি দিয়া চলাইলিয়া সাপ, মনে করে ফুল ভলিউমে বাজছে ফিলিপসের সিডি প্লেয়ারটা। তিতাস আজ স্কুল যায়নি। মাঝে মধ্যেই নানা অজুহাতে স্কুল কামাই করাটা তার একটা অভ্যেস, এবং বদ অভ্যেসও বটে। যে দিনগুলো সে বাড়িতে থাকে সেই দিনগুলো এরকম পাগলের মতো বিভৎস জোরে গান চালায়। কয়েকশোবার মেয়েকে বকাঝোকা করে নরমে গরমে বুঝিয়েও এই স্কুল না যাওয়া আর একা ঘরে মুখ গুঁজে প্রচণ্ড জোরে গান শোনা বা ডায়েরিতে হিজিবিজি লেখা বা অকারণে আয়নার সামনে দাঁড়িয়ে আপন মনে হাসার থেকে মেয়েকে বিরত করতে পারেনি তিস্তা। আয়না জিনিসটাই ভালো লাগে না তিস্তার। নিজের প্রতিবিম্বকে দেখার শখ সেই কবেই চলে গেছে তার। এমনি এমনি যায়নি, কিন্তু অনেক দিনের চেষ্টায়, একটা দম চাপা ভয়কে আটকাবার জন্য অতি কষ্টে আয়নায় নিজেকে দেখার, নিজের চোখে চোখ রাখার অভ্যেসটি পরিত্যাগ করতে পেরে স্বস্তি পেয়েছেন তিনি অবশেষে। নিজের ঘরে আয়না রাখেন না আজ বহু বছর হয়ে গেল, কিন্তু তিতাস আর তিনি তো এক নয়। রিফ্লেকশন বা প্রতিবিম্বের প্রতি তিতাসের কোনো ভীতি বা অস্বস্তি নেই। জীবনকে হয়তো নানা দৃষ্টিকোণ থেকে মাপা যায়, যত রকম মুখ তত রকম মন, এবং মনের প্রসারও ব্যক্তিবিশেষে বিভিন্ন। তিস্তাও তাই ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে যাচাই করে দেখেছেন নিজের সাধারণ সৃষ্টি ছাড়া ও গতানুগতিক জীবনটাকে। প্রত্যেকবারের দৃষ্টি নিক্ষেপ তাকে একই ছবি দেখিয়েছে, শূন্যতার ছবি। অল্প বয়সী আবেগপ্রবণ তিস্তা পাহাড়ি নদীটির মতোই চপলগামিনী ছিলেন। সেই জীবনটাই অন্যরকম ছিল তার। হিসেব কিসের হিসেব? কোনো পদক্ষেপ ভেবে ফেলতে গেলে যে অনেক সময় নষ্ট, সদ্য যৌবনবতী মনের সাংঘাতিক অবক্ষয়। তাই ভেবে এগোননি কখনো। তখন মনে হতো লাইফ শুড অলওয়েজ বি টেকেন দ্য ওয়ে ইট কামস টু ওয়ান। বাবা মার মতের বিরুদ্ধে গিয়ে নিজের এই ফার্স্ট লাইফের ভুলভাল ক্যালকুলেশনের জন্য দুম করে একটা বিয়ে হাঁকিয়ে বসলেন তিস্তা। এই বিয়েটার প্রতি বিশেষ আশা ছিল না তার। কিছু কিছু বন্ধন আপাত দৃষ্টিতে সাধারণ এবং গতে বাঁধা মনে হলেও সেই বন্ধনে জড়িয়ে পড়া মানুষগুলিকে আকর্ষিত করে। হয়তো মনের মিলটা অনেকটাই বড় হয়ে দাঁড়ায় সেখানে। তিস্তার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। রঞ্জনের সাথে তার আলাপ আর্ট কলেজ থেকে পাশ করার পরপরই হয়েছিল। সদ্য যৌবনে দারুণ ছবি আঁকতেন তিস্তা। পোর্ট্রেট ছিল তার বৈশিষ্ট্য। বিভিন্ন প্রতিযোগিতায় সেলফ পোর্ট্রেট বা কখনো মডেলের ছবি প্রায় নিখুঁতভাবে এঁকে বহু লোক দেখানো শিল্পমনস্ক ব্যক্তিদের বাহবা কুড়িয়েছেন তিনি। বুঝতো তারা তেমন কিছুই না, ওই সাদা চোখে যা দেখা যায় ওইটুকুই। বারংবার তারা তিস্তার আঁকা ছবি দেখে অভিভূত হয়ে গেছে। ভূয়সী প্রশংসা করে গেছে তার আপাত দৃষ্টিতে নিপুণ হাতের কাজের। শুধু খুশি হতে পারতেন না তিনি নিজেই, কারণ কোনো পোর্ট্রেটেই সাবজেক্টের চোখ দুটিকে ফুটিয়ে তুলতে পারতেন না তিনি। কেমন যেন ম্যাড়ে নিষ্প্রাণ হতো তার আঁকা পোর্ট্রেটের চোখগুলো। কেউ কিন্তু দেখে কিছুই বুঝতো না আলাদা করে। মনে মনে অসন্তুষ্ট হয়ে থাকতেন তিনি একাই। সব প্রচেষ্টা, রাতের পর রাত জেগে তার অক্লান্ত পরিশ্রম, প্র্যাকটিস সব জলে যেত। কিছুতেই নিজের আঁকা প্রতিকৃতির চোখে প্রাণ আসত না। পাথরের মূর্তির নিষ্প্রাণ চোখের মতো ভাবলেশ শূন্য হতো সেইগুলি। অনেক ভেবে শেষে নিজেই একটা সিদ্ধান্তে পৌঁছালেন। তিনি বোধহয় নিজেকে ভালোবাসতে জানেন না,
এটাই মনে হয়েছিল তখন। যাকে ভালোবাসা যায় তার চোখের ভাষাও বোধগম্য হয় সঠিকভাবে, আর তা না হলে ওই রকম বোবা, ভাষাহীন, নিষ্প্রাণ চোখ জোড়াই বেরোবে তুলি দিয়ে। আঁকা ছেড়েই দিতেন হয়তো। ধুর, কি হবে এসব করে? আত্মসন্তুষ্টি নেই যেখানে, সেখানে আর পরিশ্রম দিয়েই বা কি লাভ? আরও একটি কথা মাথায় এসেছিল তখন। নিজেকে ভালো নাই বাসলেন, মডেলগুলোর চোখ দুটিও কি তার তুলির টানে পূর্ণতা পাবে না কখনো? নাকি তেমন প্রাণবন্ত চোখ এখনো চোখে পড়েনি তার? এমন সময় একদিন হঠাৎ রঞ্জন এলো তার উচ্ছৃঙ্খল, উদ্দাম, নিয়ম বহির্ভূত জীবনে। একদিন বউবাজারের দিকে একটা কাজে গেছিলেন তিস্তা। ফেরার পথে হুড়োতাড়া করে ট্যাক্সি ধরে তার দরজাটা খুলতে যাবেন এমন সময় আরেকটি ব্যস্ত হাত দরজার হাতলটায় একটা হ্যাঁচকা টান দিল। আরে আরে, এ কি? আমি ডেকেছি ট্যাক্সি বলেই নিজের অসভ্য ধরনের খানদানি মেজাজটা আগন্তুকের প্রতি দেখাতে যাবেন, তার চোখেই আটকে গেলেন কেমন একটা। কালো ফ্রেমের আড়ালে প্রাঞ্জল চোখ দুটিতে চোখের মালিকের অনেক না বলা কথা প্রকাশ পাচ্ছে। অদ্ভুত ভাষাময় উজ্জ্বল চোখ। কোন দিকে যাচ্ছেন? অসুবিধা না থাকলে শেয়ারে যাওয়া যেতে পারে। এক মুহূর্ত চুপ করে থেকে আর কথা না বাড়িয়ে ট্যাক্সিতে উঠে বসেছিলেন তিস্তা। সেই চলার শুরু, আলাপক্রমে যোগাযোগ, তারপর প্রেম, শেষে টুক করে পালিয়ে গিয়ে বিয়ে অবধি গড়িয়ে গিয়েছিল। তিস্তার তুলিও ভাষা পেয়েছিল। যাকে ভালোবাসতে পারলেন নিজেকে তার চোখে হারিয়ে ফেলে। তার চোখের ভাষাও বেশ সহজপাঠ্যই ছিল তার কাছে। তিস্তার পোর্ট্রেটের চোখগুলি এবার থেকে এক ধাঁচের হলেও নিষ্প্রাণ আর রইল না। এইভাবেই সবকিছুই বেশ ভালোই চলছিল। রঞ্জন এক আধা সরকারি সংস্থার কর্মী। সারাদিনের কাজের পরেও স্ত্রীকে সময় দিতে পছন্দই করতেন তিনি। স্ত্রীর অনুরোধে তার পোর্ট্রেটগুলির মডেল হতেন নির্দ্বিধায়। একদিন গভীর রাতে একটা চাপা অস্বস্তিতে ঘুম ভেঙে গেল তিস্তার। কিসের একটা আওয়াজ আসছে না? রঞ্জনের শরীরটা তো আজ ভালো ছিল না, এত রাতে একটু তাড়াতাড়ি শুয়ে গেলাম, কিন্তু হ্যাঁ, কিসের শব্দ এটা? উফ, ভালো লাগে না যেন। এই মাঝরাতে কি যে শুরু হলো। রঞ্জনটা আবার কোথায় গেল? পাশে তো নেই। বিছানা থেকে নামলেন তিস্তা। 2 কামরার ভাড়া বাড়িতে একটা ঘরে সোন দম্পতি, আরেকটি ঘরে তিস্তার ছবি ও আঁকার সরঞ্জাম রয়েছে সব। সে ঘরে আয়নাটাও রয়েছে, সেলফ পোর্ট্রেটের কাজে লাগে। আওয়াজটাও ওই ঘর থেকেই আসছে। ধীর পায়ে প্রায় নিঃশব্দে তিস্তা ওই ঘরে গিয়ে আতঙ্কে দিশেহারা হয়ে গেলেন। আয়নার সামনে দাঁড়িয়ে আছেন রঞ্জন। এক মনে নিজের চোখের চারপাশে একটা ধারালো ছুরি দিয়ে আঘাত এনে চলেছেন তিনি। শোণিত ধারায় সিক্ত তার গেঞ্জির সাদা রংটা কালচে লাল হয়ে গেছে। খোঁচাখুঁচিতে একটা চোখ প্রায় ঠেলে বেরিয়ে এসেছে, ঝুলছে সেটা। তিস্তার আঁতকে ওঠার শব্দে ঘৃণা মিশ্রিত বিকৃত একটা হাসি মুখ নিয়ে তার দিকে তাকালেন রঞ্জন। হয়ে দেখলেন তিস্তা, যে চোখটা তার ঠেলে বেরিয়ে এসেছে তার পেছনে একটা অতল কালো গহ্বর। আর সহ্য করতে পারলেন না। অচিরেই তার জ্ঞানহীন দেহ লুটিয়ে পড়ল মেঝেতে। একটা পুরনো, বেশ পুরনো কালের প্রকোপে মলিন হয়ে যাওয়া বাড়ি। ক্লাসিক ফিল্টারের মতো সাদা কালো, কোনো রং চং নেই। বাড়ির মধ্যে একটা ঘুপচি ঘর। সে ঘরের ভেতর বসে আছেন তিস্তা। তার চোখে মুখে তাচ্ছিল্যের এবং অবিশ্বাসের ভাব স্পষ্ট। ঘরটির অন্য প্রান্তে তিস্তার দিকে মুখ করে এক কালো চশমা পরিহিত ব্যক্তি বসে আছেন। তার চশমার কাঁচটা স্বচ্ছ, তাই একেবারেই বোঝা যাচ্ছে না যে তিনি কোন দিকে তাকিয়ে আছেন। আয়না তো বর্ণনামূলক প্রতিবিম্ব দেখায়, ওটা সাজগোজের জন্য। আয়নার তেমন দোষ নেই।
আয়নার আগেও প্রতিবিম্ব ধরা পড়ে কোথায়। তিস্তা তেমনই অবিশ্বাসী মুখ করে লোকটার দিকে তাকিয়ে রইলেন। এক মুহূর্ত চুপ করে থেকে লোকটি বললেন, আয়নার থেকেও ভালো প্রতিবিম্ব ধরা পড়ে যে দেখছে তার চোখে। চোখ হলো আত্মার আয়না। চোখ দিয়ে আত্মার ভেতরেও ঢোকা যায়। আপনি কি সত্যিই করুকালের আর্টিস্ট না ভরঙ্করের মাস্টার? আমি শুনেছিলাম আপনার কাছে এলে আমি সঠিকভাবে পোর্ট্রেটের চোখ আঁকা শিখে যাব। আমি আঁকা দিয়ে আঁকা শেখাবো তা তো বলিনি। তিস্তা উঠে দাঁড়ালেন। এবার ফালতু বকবকের একটা লিমিট থাকে। এর কাছে বসে থেকে সময় নষ্ট করে কোনো লাভ নেই। প্যারত শুনেছ? প্যারত অতৃপ্তি, অপূর্ণ আশা আর অসমাপ্ত কাজ নিয়ে এই শখের দুনিয়া থেকে চলে যেতে বাধ্য হয় যারা, তাদের যাওয়ার জায়গা থাকে না। কাজ শেষ না হলে স্থান মেলে না কোথাও। তখন অন্যের চোখ দিয়ে দুনিয়া দেখতে আর অন্যের আত্মা দখল করে অপূর্ণ স্বাদ মেটাতে ফেরত আসে তারা এখানেই। বিনা বাক্য ব্যয়ে তিস্তা বেরোতে গেলেন ঘরটা থেকে। ঠিক তখনই লোকটা নিজের চশমাটা খুলে দিল। চোখ দুটির জায়গায় দুটি অতল গহ্বর। সেই গহ্বর থেকে হঠাৎ করেই বেরিয়ে এসেছিল একরাশ কুচকুচে কালো হাওয়া। অবাক, সন্ত্রস্ত, কিংকর্তব্য বিমূঢ় তিস্তাকে এক মুহূর্তের সুযোগও না দিয়ে ওই কালো হাওয়া সটান ঢুকে গিয়েছিল তিস্তার চোখে। ধড়মড় করে ঘুম ভেঙে উঠে বসলেন তিস্তা। আরও একবার সেই স্বপ্ন। ঘুরে ফিরে সেই একই জিনিস ঘুমের মধ্যে বারবার তাঁরই চোখের সামনে এসে দাঁড়ায়। লোকমুখে বর্ষিয়ান পেইন্টার লোচন গুহর নাম শোনা ছিল বহুদিন ধরেই। তিস্তা অনেক আশা নিয়ে গিয়েছিলেন নিখুঁতভাবে চোখ আঁকতে শিখবেন বলে। গিয়ে শুনেছিলেন তার ঠিক আগের রাতেই লোচন মারা গেছেন। মৃত্যুর কারণ আপাত দৃষ্টিতে হৃদয়যন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়া। একটা পোর্ট্রেট আঁকছিলেন মৃত্যু পূর্বে। সেই ক্যানভাসের নিচেই তার মৃতদেহ আবিষ্কৃত হয়। সে দেহের বিস্ফারিত চোখ দুটি থেকে বেরিয়ে আসা কালচে রঙের শুকনো দাগকে সার্টিফিকেট দিতে আসা ডাক্তার ওই হার্ট অ্যাটাকের সাথেই রিলেট করেছিলেন বলে শোনা গিয়েছিল। কেমন যেন একটা গা ছমছমে, মন অস্থির করা অনুভূতি নিয়ে বাড়ি ফিরেছিলেন তিস্তা। আর তারপর থেকেই মাঝে মাঝে এই গভীর রাতের স্বপ্ন, যার সাথে তার জীবদ্দশায় আলাপ করা সম্ভব হয়নি, তিনিই অশরীরে এসে দেখা দেন তিস্তাকে। চোখের ওপর কবজা করে কিভাবে চোখকে ক্যানভাসে ফুটিয়ে তুলতে হয় তা শেখাতে উদ্যত হন বারবার। আর স্বপ্নের শেষে ওই কালো হাওয়ার চোখে ঢুকে আসা দেখে ভয়ে প্রত্যেকবার দম বন্ধ হয়ে আসে তিস্তার। ওই শিহরণেই ঘুমটা ভাঙে। ঘুম ভেঙে উঠে বসে তিনি বেশ কিছুক্ষণ নিজের চোখ দুটো হাত দিয়ে ঢেকে বসে থাকেন ভয়ে। আজও বসে রইলেন কিছুক্ষণ চোখ চেপে ধরে। ভীষণ প্রাণবন্ত স্বপ্নটা। স্বপ্নের থেকে বেশি সত্যি বলেই মনে হয় প্রত্যেকবার। এককালের উচ্চাভিলাষী তিস্তা ভয়, শিহরণ, মায়া, প্রেম এইসব অনুভূতিকে পাত্তা দিতেন না। কিন্তু ফিরে ফিরে আসা এই স্বপ্নটা তার আত্মপ্রসাদ এবং অহংকারের ভিতটা তলিয়ে দিয়েছে। একটু পরে খাট থেকে নামলেন। আজ একটু বেলা হলো ঘুম থেকে উঠতে। রাতে ঘুমটুম সময় মতো আসতে চায় না। তিনিই বা ঘুম ভাঙার ব্যাপারে সময়ানুবর্তিতা দেখাবেন কি করে? বাথরুম সেরে মেয়ের ঘরের দিকে যেতে গেলেন। আজ স্কুল পাঠাতেই হবে, তা সে বকে হোক বা মেরে। এত কামাই দেওয়ানো যাবে না। বাথরুমের দরজাটা ভেজানো রেখেই বেরিয়েছিলেন নিজের ঘর থেকে। পিছন ফিরে দেখলেন না বলে খেয়াল করলেন না দরজাটা কোনো হাওয়া বাতাস ছাড়াই নিজে থেকেই একবার খুলে আবার এক অদৃশ্য ঝাপটায় বন্ধ হয়ে গেল। তিতাস রায়চৌধুরী, তিস্তা ও রঞ্জনের একমাত্র মেয়ে।
রঞ্জনের মৃত্যুর সময় 2.5 মাসের প্রেগনেন্ট তিস্তা কিন্তু বাপের বাড়ি ফিরে যাননি। শুধু মান সম্মানের খাতিরে নয়, আরও কারণ ছিল। সিঙ্গেল মাদার হয়ে একা হাতেই বড় করেছেন মেয়েকে। স্বামীর আশ্চর্য মৃত্যুর শোক তার প্রত্যয়ের ভিত টলাতে পারেনি। তিতাসও একাই বড় হয়েছে। ও মেয়ে খামখেয়ালিপনার মূর্ত প্রতীক। স্বভাব গম্ভীর, স্বাধীন চেতা, নিজের মতো থাকা তিতাস নিজের কাজগুলো নিজেই করতে পছন্দ করে। ছোট্টটি, মানে অন্ততপক্ষে যে বয়স থেকে নিজের প্রতি মোটামুটি খেয়াল রাখা যায়, সেই বয়স থেকেই সে কোনো ব্যাপারেই আর তিস্তার সাহায্যের আশায় থাকে না। একা থাকাটাই তার পছন্দ, এবং এই একা থাকার জীবনে কাউকে হস্তক্ষেপ করতে দিতে চায় না সে। মাকে তো নাই। মা, বাবা, ফ্যামিলি এগুলো একটা শিশুর পরিবেশকে তৈরি করে। তিতাসের ক্ষেত্রে বাবা বা পরিবার কোনোটাই ধারে পাশে ছিল না তেমনভাবে। থাকার মধ্যে মা, সেই মা তার মতোই বা তার থেকেও অনেকাংশে বেশি খামখেয়ালি ও আত্মকেন্দ্রিক। নিজেকে নিয়েই আছেন, মানে এক কথায় স্বাভাবিকের থেকে অনেকটাই অন্য রকম। তাই তিতাসও মাকে এড়িয়ে চলে। ব্যস্ত জীবন সকলেরই, সববার এই ব্যস্ততাকে আপন মনে লক্ষ্য করে সে। কারো সাথেই তেমন বনে না বলে স্কুল জীবনও পছন্দ হয় না তার। তার কোনো বন্ধু নেই এবং তাতেই সে খুশি। স্কুল যাবার, সবার সাথে মেশার তাগিদ সে অনুভব করেনি কখনো। বিশেষ দিনগুলোতে স্কুলে যায়। স্কুলে একটা কাউন্সেলিং রুম আছে। তার দরজায় বড় বড় করে লেখা, টকিং লিডস টু রিসলভিং। কথা কোনো কালেই কেউ সেভাবে বলেনি তার সাথে। তার উপর তার স্বভাব সুলভ মুখ চোরা ভাব, তার কারণেও সে নিজের মনের কথা, মনের প্রশ্নগুলি নিয়েও কারোর সাথেই কখনো সেভাবে খুলে কথা বলেনি বা সেভাবে আলোচনা করেনি। আর ঠিক সেই কারণেই সে স্কুল যায় কথা বলতে। আর তাই যেদিন যেদিন কাউন্সিলর আসেন, সেই দিনগুলোতেই কেবলমাত্র তিতাস স্কুল যায়। মেয়ে কাউন্সিলর খুব ধীর, স্থির, শান্ত একটি মেয়ে, সামান্যই বড় তার থেকে। সেশনের আগাগোড়াই কালো চশমা পরে কথা বলে সে। অস্বচ্ছ চশমা, চোখ কোনোদিনই দেখতে পায়নি তিতাস। তাও একটা প্রবল টান অনুভব করে সে। তাই যেদিন মেয়েটি আসবে বলে কথা দেয়, সেই দিন স্কুলে অবশ্যই আসে তিতাস। ক্লাস তেমনভাবে করে না, কিন্তু চুপচাপ এক কোনায় বসে থেকে রোল কলে রেসপন্ড করে। তারপর হয় টয়লেট, নয় শরীর খারাপ, নয় মাথা ব্যথা। বিভিন্ন টিচারদের কাছে বিভিন্ন আছিলা দিয়ে বেরিয়ে পড়ে ক্লাসরুম থেকে। গন্তব্য একটাই, ওই কাউন্সেলিং রুম। কাউন্সেলিংয়ের জন্য আলাদা করে কোনো ফিজ বা রেজিস্ট্রেশন লাগে না। সময় করে ওই ঘরে ঢুকে বসলেই হয়। আজকে উনি আসবেন, আগের দিন বলেছিলেন তিতাসকে। তাই আজ সে স্কুল যাবে। তাড়াতাড়ি উঠে তৈরি হয়ে নিয়েছে। তিস্তা মেয়ের ঘরে ঢুকে দেখলেন তিতাস একদম রেডি। টিফিন নেবে তো তিতাস? জাস্ট ফর্মালিটি করার জন্যই বললেন কথাটা। মেয়ে তাকে এড়িয়ে চলে বলে তিনিও তেমন একটা কাছে ঘেঁষেন না। অদ্ভুত রসায়ন দুজনের সম্পর্কে। লাগবে না, ক্যান্টিনে খেয়ে নেব। টাকা নিয়ে যা। আছে, আসছি। আর এক মুহূর্ত দাঁড়ালো না তিতাস। তিস্তা জিজ্ঞেস করতে গিয়েও করতে পারলেন না যে মেয়ে টাকা পেল কোথায়। তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলেন উদ্দেশ্যহীনভাবে। তারপর ফ্ল্যাটের দরজাটা বন্ধ করে দিলেন। তাকে নিজের ঘরে ঢুকে আসতে দেখে একদম তার মতোই দেখতে একটা কেউ প্রায় নিঃশব্দে গিয়ে বাথরুমে ঢুকে পড়ল। তারপর জলের বালতিতে পা ও শরীর ডুবিয়ে আস্তে আস্তে জলেই মিশে গেল। ঠিক জলের উপর যেমন কারো প্রতিবিম্ব ধরা পড়ে, তেমন ভাবে। এই তিস্তা ও তিতাসের গল্পের বেশ কয়েক বছর পরে এক শনিবারের রাত, পারমাদন ফরেস্ট ক্যাম্প। হ্যালো 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 বাবু, তুই কোথায় রে? কখন থেকে কল করছি, তুই তো ফোনটা উঠাচ্ছিলিসই না। তারপর তোর ফোনটা আবার আউট অফ কভারেজ এরিয়া। আমার অ্যাক্সিডেন্ট হয়েছে রে। সায়নীদের সিঁড়ি থেকে নামতে গিয়ে আমার পাটা মুচকে গেছে, অসহ্য যন্ত্রণা করছে।
হ্যাঁ, কোথায় তুই? তুই তো কি? আমি সায়নীদের বাড়িতে। তুই কোথায়? একবার আসতে পারবি? ফোনটা পরমের হাত থেকে পড়ে যাওয়া মাত্র হুট করে লোডশেডিং হয়ে গেল। বাথরুমে এখনো জলের আওয়াজ হয়েই চলেছে। যে ভেতরে আছে সে কি টের পেয়েছে যে পরম বুঝতে পেরেছে? কোনো মতে চাদরটা গায়ে জড়িয়ে উঠল পরম। বাথরুমে জলের শব্দ অবিরাম। যা করার এর মধ্যেই করতে হবে। বাথরুমের ওই জিনিসটা টের পাওয়ার আগেই কোনো মতে পাগলের মতো তাড়াহুড়ো করে নিজের টি শার্ট আর জিন্সটা গায়ে গলিয়ে ফোনটা কুড়িয়ে ক্যামেরা কাঁধে ঘর থেকে ছুটে বেরোতে গেল পরম। ব্যাগ নেওয়ার আর অবকাশ নেই। কোথায় যাচ্ছিস আমায় ফেলে? জানলা দিয়ে আসা চাঁদের অপার্থিব আলোয় পরম আতঙ্কে হিম হয়ে দেখল তার পিছনে এসে দাঁড়িয়েছে একটা নগ্ন এলোকেশী কাগজের মতো সাদা নারী মূর্তি। তার গা থেকে সাদাটে কোঁচকানো চামড়া মাংস সব খুলে খুলে পড়ছে। চোখ নেই, সে দুটির জায়গায় অতল গহ্বর। হাঁ করল নারী মূর্তিটা। পরম আর মুহূর্তকাল বিলম্ব না করে হুমড়ি খেয়ে পড়তে পড়তে ভূতগ্রস্ত উন্মাদের মতো দৌড়তে লাগলো। এই সাংঘাতিক রাত কাটার আগে রিদিমাকে নিয়ে কলকাতায় ফিরতেই হবে তাকে। কোনো মতে ক্যাম্প থেকে বেরিয়ে একটা যাত্রী বোঝাই ট্রেকার পেল। লাফিয়ে সেটাতে উঠে পড়ল সে। বুকে যেন দুর্মুষ পিটছে কেউ। বাবার কথা যে এইভাবে ফলবে তা সে স্বপ্নেও কল্পনা করতে পারেনি। আরও বেশ কয়েক বছর আগের এক নিস্তরঙ্গ দুপুরবেলা। ওই কি ভাবছ? না, তেমন কিছু না। কই এত চুপচাপ তো তোমায় আগে কখনো দেখিনি। আমার তিস্তা একটা আবহমান নদী, সে তো এমন নিস্তরঙ্গ হতে পারে না। কি হয়েছে? এই কি হয়েছে তুমি কিন্তু আমায় বলতে পারো। ইফ আই মে আস্ক প্লিজ। আমার আসলে কি? আউট উইথ ইট। আসলে আমার শরীর খারাপ হয়নি এখনো। আজ দিন হয়ে গেল তো, তাই একটু দুশ্চিন্তা করছি। ও আরে এ তো খুব ভালো কথা, একটা খুব সুন্দর কিছু শুরু হওয়ার কথা। কি বলছো তুমি? রঞ্জন খুব অভিমানী। ও যদি জানতে পারে, তাছাড়া ওকে তুমি ভালোবাসি। আমি ক্ষণিকের একটা ভুলের জন্য আমাদের বোধহয় উচিত হয়নি। ভালোবাসায় উচিত অনুচিত আবার কি? এই তুমি কি আমায় ভালোবাসো না? বাসি, কিন্তু এই যে ব্যভিচার। আমি রঞ্জনের হাত ধরে ঘর ছেড়েছিলাম। তিস্তা, প্রত্যেকটা সম্পর্কের একটা সময় থাকে। যখন রঞ্জনের সাথে তুমি ঘর ছেড়ে বেরিয়ে এসেছিলে, তখন ওর সাথে থাকার মধ্যে একটা মাধুর্য ছিল। পরবর্তীতে সেই টান কোথাও গিয়ে কমে যাওয়ার জন্যই তো আমাদের কাছাকাছি আসা। কি বলবেন তার ভাষা খুঁজে না পেয়ে চুপ করে রইলেন তিস্তা। সাম্য তার মডেল। মাঝে অফিসের কাজের চাপে রঞ্জন কিছুদিন সময় দিতে না পারায় তিস্তাকে খবরের কাগজে বিজ্ঞাপন দিতে হয়েছিল প্রাণবন্ত চোখের মধ্য ৩০-এর এক তরুণ মডেল খুঁজে পাওয়ার জন্য। সাম্যকে দেখে তার সেই লঘু চরিত্র বিশিষ্ট মনটা আরও একবার ট্র্যাক থেকে সরে যায়। রঞ্জনের মতোই বা কিছু ক্ষেত্রে তার থেকেও প্রাণোচ্ছলে ভরপুর সাম্যর চোখ দুটো। প্রেমটা এক হাতের তালি নয়। আর তাছাড়া তিস্তাও বিয়ের পরে নিজেকে অনেকটাই সংযত করে এনেছিলেন। সাংসারিক টানাপোড়েনে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে উঠছিলেন তিনি। এর মধ্যে সাম্য হঠাৎ ঢুকে পড়ে তাকে একরকম ঘেঁটেই দিল। প্রথম দিন থেকেই সে ঠারে ঠোরে বুঝিয়ে এসেছে তিস্তার প্রতি তার অদম্য ভালো লাগার কথা। এক রাতে রঞ্জনের সাথে একটা সামান্য ব্যাপারে ভুল বোঝাবুঝির জেরে মন খুবই অস্থির ছিল তিস্তার। পরদিন সেই অস্থির মন নিয়েই আঁকতে চেষ্টা করেছিলেন।
রঞ্জন অফিসে বেরোবার কিছুক্ষণ পরেই সিটিং দিতে এসেছিল সাম্য। ছবির নাম তিস্তা দিয়েছিলেন প্রেমিক, একটি পুরুষ যার চোখের ভাষায় অব্যক্ত প্রেম ফুটে বেরোচ্ছে। কিছুতেই দাঁড়াচ্ছিল না আঁকাটা। সাম্য তাকিয়েই ছিল তার মুখের দিকে। তারপর জিজ্ঞেস করে, কিছু কি হয়েছে? উত্তরে কেঁদে ফেলেছিলেন আবেগপ্রবণ তিস্তা। সাম্য নিজের চেয়ার থেকে উঠে এসে তিস্তার হাত দুটো ধরেছিল। তিস্তা তার বুকে গুঁজে দিলেন নিজের মাথা। জলের দিকে জল গড়িয়ে গিয়ে মিশে গেল দুটি ধারা। তিস্তা ভাসিয়ে দিলেন নিজেকে। আর সাম্য, সে তো বোধহয় এটাই চেয়েছিল। মিলন আনতে যখন আশ্লেষের স্বেদ মেখে দুজনেই নির্বাক, তিস্তার মনটা অপরাধবোধ ও চোরা ভালো লাগার একটা মিশ্র অনুভূতিতে ভরে আছে। তখন সাম্য বলে উঠেছিল, তিস্তা, বলো, আমি তোমায় খুব ভালোবাসি তিস্তা। তিস্তার পাপবিদ্ধ মনটা এক অপূর্ব বিশ্বাসে ভরে গিয়েছিল। সাম্যের খোলা বুকে মুখ লুকিয়েছিলেন তিনি। ওই শুরু। এরপর ঘন ঘন হতে থাকে ব্যাপারটা। ক্রমে চঞ্চল তিস্তার ক্যানভাস থেকে সরেই গেলেন রঞ্জন। সে জায়গায় সাম্য এলো। রঙিন হয়ে উঠতে লাগলো তিস্তার একঘেয়ে হয়ে আসা বিবর্ণ ক্যানভাস। আজ সেই স্রোতস্বিনীর গতিময় জীবন তাকে একটা যথার্থই কঠিন প্রশ্নের মুখে এনে দাঁড় করিয়ে দিল। কি হবে এবার? মেয়ে হবে, আমার মন বলছে। একদম তোমার মতো চঞ্চল, ছটফটে আর সুন্দরী। সাম্যর কথাটা শুনে আর বেশিক্ষণ মুখ গোমড়া করে রাখতে পারলেন না তিস্তা। আর পাঁচটা সাধারণ ব্যভিচারিণীরা যা করে, তিনিও তাই করার সিদ্ধান্ত নিয়েছিলেন মনে মনে। তার আশঙ্কাটা সত্যিই ছিল। ইউরিন টেস্ট, ইউএসজির রিপোর্টগুলো অচিরেই তাকে অবগত করে দিল আসন্ন মাতৃত্বের ব্যাপারে। রঞ্জনকে প্রথমে প্রেগন্যান্সির কথাটা চেপে গিয়েছিলেন তিস্তা, একটা আপাত অকারণ চাপা ভীতির থেকে। অফিসের কোনো এক ডকুমেন্ট খুঁজে না পেয়ে একদিন রঞ্জনই আচমকা আবিষ্কার করেছিলেন তিস্তার পজিটিভ রিপোর্টটা। প্রাথমিকভাবে খুশি হওয়া রঞ্জনের মনের কোণে কিন্তু সন্দেহের কালো মেঘ উঁকি দিচ্ছিল একই সাথে। কই, এর মধ্যে কবে একসাথে ভাব ভালোবাসা করে তার কাছে এসেছে দুজন? সে তো সেই কোন কালে। কিন্তু রঞ্জন নিজের মনের সন্দেহের কথাটা বুঝতে দিলেন না তিস্তাকে। তার গোপনে করানো সেমেন অ্যানালাইসিসে প্রমাণিত হয়ে যায় যে আদতে তিনি সন্তান দিতে অক্ষম। তিস্তা শুধু না, কাউকেই। তিস্তার আসন্ন মাতৃত্বটা তবে একটা বিশ্বাসভঙ্গের গাথা। তার জঠরে বেড়ে ওঠা সন্তানের পিতা তো রঞ্জন নন। যে চোখ দেখে তিস্তা তাকে ভালোবেসেছিলেন, রঞ্জন নিজের সেই চোখটাই বেছে নিয়েছিলেন তাই আত্মহত্যার রাতে। আয়নার সামনে দাঁড়িয়ে ছুরির আঘাতে খুঁচিয়ে খুঁচিয়ে চোখ দুটি খুবলে ফেলতে গিয়ে ওই ঘর থেকে উঠে আসা তিস্তার আঁতকে ওঠা দেখে নারকীয় একটা হাসি হেসেছিলেন তার দিকে তাকিয়ে। একটা বিশ্বাসঘাতকের কাছে বিশ্বাস ভেঙে পালিয়ে যাওয়ার খেলায় জিতে যাওয়ার পৈশাচিক উল্লাসময় হাসি। পাশেই রাখা ছিল তার ইনফার্টিলিটি রিপোর্টটা। সে ভয়ানক দৃশ্য দেখে তিস্তা জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছিলেন। প্রতারিত, অতৃপ্ত, হতাশ রঞ্জনের মৃতদেহের চোখবিহীন নেত্রগহ্বর থেকে যে একটা কালো হাওয়া বেরিয়ে তার শরীরে মিশে গিয়েছিল, তা আর দেখতে পাননি তিনি। পুলিশ কেসে আত্মহত্যা প্রমাণিত হওয়ায় তিস্তার জেল হাজত কিছু হয়নি। বাবা মা খবর পেয়ে যোগাযোগ করলেও ফেরত যেতে চাননি তিনি। সাম্যর সাথেও যোগাযোগ রাখেননি আর। ওর একার দোষ না হলেও সম্পর্কটির দোষ তো। সেই সম্পর্ক যা এক নির্দোষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, তাকে নোংরামি বলে। তিস্তা নিজের গা ধুয়ে ফেলেছিলেন সেই নোংরামির থেকে। মেয়ের নামে অপরাধবোধ থেকে রঞ্জনের নামের মিশেল রাখতে চাননি, এবং ঘেন্না বা নিষ্ফল ক্রোধের থেকে সাম্যর নামেরও না। তিস্তার মেয়ে পাপের ফসল হোক আর যাই হোক, তিস্তারই তিতাস।
Ma'am, I have got tremendous headache. May I go to the sick room, please? Jesus, what is wrong with you, young lady? Last week you were absent for 3 days. Your mom wrote you had fever. Again this week you didn't come on Monday. Today that you are here, you are done with headache. I believe I have to see your mother. Bring your school diary. এসব হতেই থাকে, কোনো ভয়ই পায় না তিতাস এখন আর। মাকে ডাকছে, এই তো কথা, ডাকুক। ওই চিঠি পৌঁছবেই না মা অবধি। এরপর সে নিজেই কবে আবার মুখ দেখাবে কে জানে। মার সই দারুণ নকল করতে পারে সে। একটা নোট লিখে দেবে মার হয়ে, এই মর্মে যে তিনি অনিবার্য কারণে আসতে পারলেন না, ক্ষমা প্রার্থী, এইসব। ডায়েরিতে টিচার কমপ্লেন লিখে দিলে সেটা হাতে নিয়ে কপালের 2 সাইডের রগ দুটো টিপে মাথা যন্ত্রণার নিখুঁত অভিনয় করতে করতে মাথা নিচু করেই ক্লাস থেকে বেরিয়ে একবার এদিক ওদিক দেখে ধীর পায়ে কাউন্সেলিং রুমের দিকে এগোতে থাকে সে। কাউন্সেলিং রুমের দরজাটা ভেজানো থাকে। তিতাস জানে ওর ভেতরে ম্যাম অপেক্ষায় আছেন। সে তাও একবার সৌজন্যমূলক নক করে দরজাটা ঠেলে ভিতরে উঁকি মারল। হ্যাঁ, ওই তো ম্যাম, মুখে সেই অপার্থিব সুন্দর হাসিটা, চোখ ঢাকা কালো ট্রান্সলুসেন্ট চশমায়। যখনই তোমায় দেখি মনটা ভালো হয়ে যায়। তুমি সব সময়ের জন্য আমার সাথে থেকে যেতে পারো না কেন মিস? এই ম্যাডামটিকে তুমি করে বলতেই স্বচ্ছন্দ তিতাস, বরাবর তুমি করেই ডাকে সে। যাব তোমার কাছে থাকতে, সব সময়ের জন্য। সময় উপস্থিত হয়েছে সেটার, যদিও আশেপাশেই থাকি আমি তোমার, তুমি টের পাও না। কোথায় থাকো? কই আমি তো দেখতে পাই না। থাকে তো, তোমার আত্মার খুব কাছে। আয়নায় তাকাবে কখনো, মন খারাপ হলে আমায় দেখতে পাবে সেখানে। কথাটা মন ভালো করে দেওয়ার মতো হলেও মিথ্যে, তা বুঝে আবার মাথা নিচু করে বসে রইল তিতাস। সত্যি যদি মিস থাকতেন তার সাথে সব সময়ের জন্য। তিতাস, look into my eyes. মিসের ডাক শুনে মুখ তুলে তাকায় তিতাস। চশমা খুলেছেন মিস। এতদিনের সেশনে এই প্রথমবার 2 চোখের জায়গায় অতল অন্ধকার 2টি গহ্বর। হ্যালো। Hello, may I have a word with Mrs. Tista? স্পিকিং। হু ইজ দিস? Ma'am, this is your daughter's class teacher. You are urgently being called to the school. Titas has fainted. হোয়াট? হাউ? ওয়েন? Please come over, ma'am. কেটে গেল ফোনটা। ভারসাম্য হারিয়ে ধপ করে সোফায় বসে পড়লেন তিস্তা। তিতাস অজ্ঞান হয়ে গেছে কিভাবে? কোনো মতে নিজেকে সামলে নিয়ে এক প্রকার ছুটেই বেরিয়ে গেলেন, বাড়ির সাধারণ সালোয়ার কামিজ পরেই। বেরোবার তাড়াহুড়োয় বাথরুমের দরজাটা বন্ধ করলেন না, আর মনে রইল না। আবজানো দরজাটা দিয়েই বালতিটা পরিষ্কার দেখা যাচ্ছে। কানায় কানায় ভরা সেই বালতির থেকে একটা ছায়ামূর্তির হাত বেরোলো, তারপর আর একটা। 2 হাতের ভরে সেই ছায়া জলের মতো গড়িয়ে নামলো বালতি থেকে। তারপর বাথরুম থেকে বেরিয়ে এসে পায়ে পায়ে তিতাসের ঘরের দিকে এগিয়ে গেল। বছরখানেক আগের সেই রাতটা, বনগাঁ অঞ্চলের বাগান বাড়িটি। সময় আন্দাজ
রাত 3:30। রিদিমার দিকে অপলক চোখে তাকিয়ে রইল পরম। ভুল? কই না তো, এর সাথেই তো সে পারমাদান ক্যাম্পে ছিল আজ সন্ধ্যায়। তবে কি সে গোড়া থেকেই অন্যরকম বুঝে এসেছে? রিদিমা কে আসলে, মানুষ নাকি? কেন পালালি আমায় ফেলে? আমার বুঝি ভয় করে না? পারলি আমায় ছেড়ে দূরে যেতে? তিতাসের স্কুল, আরও বেশ কিছু বছর আগের কথা। আপনার সাথে বহুদিন ধরে দেখা করতে বা কথা বলতে চেষ্টা করছি ম্যাম রায়চৌধুরী। দেখুন, এইভাবে তিতাসকে স্কুলে রাখা সম্ভব নয়। শি হ্যাজ নাও মেড ইট 3 days a week, every week. Again, she is very irregular in her classes also. আপনি জানেন কি, ও সারাদিন ওই কোণের ঘরটায় ঢুকে একা একা নিজের মনে কথা বলতে থাকে। দ্য মনিটর হ্যাজ রিপোর্টেড। ক্লাস টিচারের কথা শুনে একই সাথে অবাক, বিচলিত এবং চিন্তিত তিস্তা চুপ করে রইলেন কিছুক্ষণ। তারপর বললেন, Should I take her home? Yes, please. Get her treated before sending back here. Ours is not a school of special kids. স্পেশাল কিড মানে এক প্রকার পাগল বা অপ্রকৃতিস্থ মিন করা হচ্ছে তিতাসকে। গায়ে মাখলে চলবে না এই কথা আজ। তিস্তা দুঃখ পেলেও প্রকাশ করলেন না সেটা। সত্যি, তিতাস হয়তো খুবই বিব্রত করেছে শিক্ষক শিক্ষিকাদের। গাড়িতে ফেরার সময় ঘুমন্ত মেয়ের মুখের দিকে তাকিয়েছিলেন তিস্তা এক দৃষ্টিতে। অজ্ঞান অবস্থায় আজ করিডোরের কোণের ঘর থেকে পাওয়া যায় তাকে। এই কথা অনস্বীকার্য যে তিতাসের শিশু বয়সটা খুবই নিরাপত্তাহীনতায় কেটেছে। বাবাকে চোখেই দেখেনি সে, যিনি নিজের তোয়াক্কাই করেননি কোনোদিন। তিনি যে সন্তানকেও সেই সময় স্নেহ বা সুরক্ষা দিতে পারবেন না, এ আর আশ্চর্য কি? সেই কারণেই তো এমন আত্মকেন্দ্রিক, চাপা ও ভাবাবেগ শূন্য মেয়েটা তার নেহাত প্রাণের প্রকাশ ছাড়া ঠিক যেন জড় পদার্থ। বাড়ি পৌঁছে কোনো ক্রমে গাড়ি থেকে তাকে টেনে হিঁচড়ে নামাতে যেতে চোখ মেলল তিতাস। দুর্বোধ্য ভাষা সে চোখের, সাপের মতো নিষ্প্রাণ। কিরে, সিঁড়ি ভাগতে পারবি তো? নাহলে আমি দেখি বাহাদুরকে বলে যদি। তিস্তার প্রশ্নের কোনো উত্তরই না দিয়ে তিতাস নিজের মতো চলতে লাগলো সিঁড়ির দিকে। তিস্তাও আর কথা বাড়ালেন না। ফ্ল্যাটে ঢুকেই নিজের ঘরে চলে গেল তিতাস। অ্যাটাচ বাথরুমের দরজা বন্ধ হওয়ার আওয়াজ ঘরের বাইরে থেকে শুনে অগত্যা বাইরেই বসে আকাশ পাতাল ভাবতে লাগলেন তিস্তা। অনেক প্রশ্ন রয়ে গেছে তার মনে, আর অতীতের ধূসর স্মৃতির মতো বিবর্ণ হয়ে আসা একটা আশঙ্কা, চাপা হলেও ভীতি প্রদর্শক। কিসের সাথে কিসের কানেকশন, এটা ঠিক বুঝে উঠতে পারছিলেন না তিনি। কিন্তু চোরা অনুভূতি বলছিল সবকিছুই সংযুক্ত পরস্পরের সাথে। বিকেল গড়িয়ে সন্ধে নেমে এসেছে। হয় আজ নয় কাল অবধারিত তুমুল বর্ষণ হওয়ার লক্ষণ রয়েছে যথেষ্টই। তিস্তা যেন নিজের মধ্যে আর রইলেন না। পায়ে পায়ে এগিয়ে চললেন যার সাথে দেখা করতে এসেছেন তার উদ্দেশ্যে। ঠিকানা জানাই ছিল, জুবিলি পার্ক মেন্স মেস। আজ সন্ধ্যায় সাম্যর রুমমেটরা থাকবে না, জানতেন তিস্তা। মেন গেট দিয়ে ঢুকে রিসেপশনের টেবিলটায় কাউকে দেখতে পাওয়া গেল না। তিস্তা সোজা সিঁড়ি বেয়ে উঠতে লাগলেন 2 তলায়। পেটটা বাঁ হাত দিয়ে গার্ড করে এই স্বল্প কয়েকদিনের আসন্ন মাতৃত্বের সম্ভাবনাকে যথাসম্ভব প্রোটেকশন দিয়ে সিঁড়ি দিয়ে উঠে 2 নম্বর ঘর। সাম্য বিছানায় আধশোয়া হয়ে কি একটা বই পড়ছিল। তিস্তাকে দেখতে পায়নি, তার হাতের ধারালো ছুরিটাকেও না। তাই তিস্তা যখন বিন্দুমাত্র আওয়াজ করতে না দিয়ে তার নলিটা এক টানে কেটে দিয়েছিলেন, সে ঘাড় ঘুরিয়ে দেখতেও পেল না
নিজের খুনিকে। এক মুহূর্ত নষ্ট না করে দৌড়াতে লাগলেন তিস্তা। ছুরিটা আছে তো? হ্যাঁ। রিসেপশন এখনো খালি তো? হ্যাঁ। কেউ দেখতে পায়নি তো? না। বিলুপ্ত হয়ে গেল তার পাগল প্রেমিক, তার সন্তানের বাবা। নোংরামি এরকম ভাবে নিশ্চিহ্ন করেই ধুয়ে ফেলতে হয়। সফল ব্যভিচারিণীরা তাই করেন। দৌড়ে পালাতে গিয়ে কিন্তু অপ্রত্যাশিতভাবেই মুখোমুখি হয়ে গেলেন লোচন গুহর সাথে। সেই স্বচ্ছ কালো চশমা। তিস্তা জানেন ওই চশমার নিচে শুধুই জমাট বাঁধা অন্ধকার রয়েছে। প্যারত একটা কনসেপ্ট, বুঝলে, বিমূর্ত ছবির মতো। নিরাকার না হলেও সাকার বলা চলে না এদের। এরা যাকে ধরে তার মস্তিষ্কেই বাস করে, সময়ের অপেক্ষায়। তুমি যেমন ভাবে তাকে দেখতে পছন্দ করো, এরা ঠিক সেই রূপ ধরেই তোমার কাছে আসে। সময় হলেই বেরিয়ে আসে মাথার থেকে বিনাশ সাধন করতে, তা সে শত্রুরই হোক বা প্রিয়জনের। তোমার হাতে ওটা কি? রক্ত? তড়িঘড়ি করে হাতের রুমালটা দিয়ে ঘষতে থাকেন তিস্তা। এ কি? তুমি নও? হ্যাঁ, তুমি তো প্যারত হয়ে গেছো। হ্যাঁ, এ কি? হ্যাঁ, উন্মাদের মতো হাসতে থাকেন কায়াহীন লোচন। সেই হাসিতে ক্রমে গুঁড়িয়ে যেতে থাকে চরাচর। ধর্মর করে সোফায় উঠে বসলেন তিস্তা। রাত 11:15 বাজে। নিরুপায় হয়ে নিজের পাপ ঢাকতে প্রেগনেন্ট হওয়ার পরই সাম্যকে খুন করার পর থেকে এই স্বপ্ন ঘুরে ফিরে এসেছে তার চোখে। কিন্তু আবারও লোচনের সাবধানবাণী সেই দুর্বোধ্য সংকেতের মতোই লাগে। দুটোর সংযোগও বুঝতে পারেন না। তিনি প্যারত হয়ে গেছেন মানে কি? শুকনো গলায় ঢোক গিলতে ভীষণ কষ্ট হচ্ছিল। উঠলেন কোনো মতে। মেয়ের ঘরের দরজা সেই বন্ধই আছে। ডাকবেন কি? থাক, কালকেই নয় ডাকবেন। হঠাৎ একটা আশ্চর্য আওয়াজ কানে এলো তিস্তার। জলের মধ্যে পা ফেলার মতো। কেউ যেন বাথরুমের জল ভর্তি মেঝের উপর অতি সন্তর্পণে হেঁটে বেড়াচ্ছে। শব্দটা আসছে তাঁরই ঘর থেকে। তবে কি তিতাস? পা টিপে টিপে নিজের ঘরের দিকে এগোতে লাগলেন তিনি। জল তেষ্টা মাথায় উঠল। ঘুমিয়ে পড়েছিলেন বলে আলো জ্বালানো হয়নি সন্ধ্যায়। সারা ফ্ল্যাটময় নিশ্ছিদ্র অন্ধকার। এখনো আসছে আওয়াজটা। ঘরে ঢুকে বাথরুমের আধা ভেজানো দরজাটা আলতো করে ঠেললেন তিস্তা। একজন না, দুইজন রয়েছে বাথরুমে। হাঁটু গেড়ে জল ভর্তি বালতির সামনে বসে আছে তিতাস। আর তার চুলের মুঠি ধরে তার মাথাটা একবার বালতি থেকে তুলছে, একবার চুবোচ্ছে। কে ওটা? আতঙ্কে হতবাক তিস্তা দেখলেন একদমই তার মতোই দেখতে একটা কেউ। তিতাসের চুলের মুঠি ধরে বারবার জলের মধ্যে ডুবিয়ে দিয়ে পর মুহূর্তেই হিঁচড়ে টেনে তুলছে যন্ত্রের মতো। আওয়াজ হচ্ছে। শিউরে উঠলেন তিস্তা। সেই আওয়াজে তার বিমূর্ত মূর্তিটি ফিরে তাকালো তার দিকে। তিস্তা দেখলেন সে মূর্তির মুখে সেই নারকীয় তাচ্ছিল্যময় পৈশাচিক হাসি, যে হাসি মৃত্যু পূর্বে রঞ্জন হেসেছিলেন। জলের বালতির মধ্যে প্রথমে পা, তারপর সারা শরীর ডুবিয়ে মিলিয়ে গেল সে। তিতাসের জ্ঞানহীন দেহটা লুটিয়ে পড়ল বাথরুমের মেঝেতে।
বেশ কিছুদিন আগের এক নির্জন নিঝুম দুপুর। দেখুন, যে কথাগুলো আমি বলতে চলেছি সেগুলো খুব মন দিয়ে শুনবেন, কারণ সাধারণত এই রোগের বশবর্তী যারা, তাদের সাথে কেউ না কেউ থাকে। আপনি বলছেন যে আপনি প্রেগনেন্ট, আর সাথে তেমন কেউ নেই, তাই এই ক্ষেত্রে আপনি একজন 1% আর্মি। ভালো হোক বা খারাপ হোক, নিজেরটা আপনাকে নিজেই বুঝতে হবে। কি হয়েছে আমার? স্কিজোফ্রেনিয়া একটা মানসিক ব্যাধি, যা সাইকোসিসের ক্রমাগত বা পুনরায় সংযোগকারী এপিসোডগুলোর দ্বারা চিহ্নিত করা হয়। এক মৃত্যু ছাড়া দুঃখের বিষয় এই রোগের স্থায়ী প্রতিকার কিছুই নেই। এর প্রধান লক্ষণগুলির মধ্যে হ্যালুসিনেশন, যেমন সাধারণত অপরিচিত বা পরিচিত কণ্ঠস্বর শুনতে পাওয়া, বিভ্রান্তি এবং বিশৃঙ্খল চিন্তাভাবনা এই রোগের প্রধান লক্ষণ। অন্যান্য লক্ষণগুলির মধ্যে রয়েছে সমাজ থেকে স্বেচ্ছায় দূরত্ব, সংবেদনশীল ভাবের হ্রাস এবং অকারণ ঔদাসীন্য। লক্ষণগুলি খুব ধীরে ধীরে আসে, তরুণ বয়সে শুরু হয় এবং অনেক ক্ষেত্রেই এর সমাধান কিন্তু হয় না। আচ্ছা, আরেকটা খারাপ খবর হচ্ছে এই যে এইটা অনেক ক্ষেত্রেই এই রোগ পরবর্তী বংশভূতদের মধ্যে চালিত হওয়ার স্কোপ থাকে, যাকে বলে সাকসেসফুল ট্রান্সমিশন। বুঝলেন কি বললাম? আর এই রোগ হয়েছে, আর আমার থেকে এই রোগ আমার আসন্ন সন্তানেরও হতে পারে? কোয়াইট পসিবল। তাছাড়া আপনার ক্ষেত্রে ব্যাপারটা যা শুনছি আরও অনেক অংশে জটিল। স্প্লিট পার্সোনালিটির কথা কি শুনেছেন এর আগে? না। দেখুন, ধরুন এই যে আপনি আপনার সত্তাটা, যাকে আমরা এন্টিটি বলি, সেটা আপনার অগোচরেই হারিয়ে যেতে পারে কখনো কখনো। তখন নিজের কার্যকলাপের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে মানুষ ওই দ্বিতীয় সত্তাটার বশবর্তী হয়ে নানান অঘটন ঘটায়। ইচ্ছে করে ঘটায় না হয়তো, কিন্তু এর ফল মারাত্মক হতে পারে। যেমন যেমন ধরুন চুরি, নিজের ক্ষতি, বা ধরুন খুন। তা অত চিন্তা এক্ষুনি না করলেও হবে। আপনি এই ওষুধগুলো শুরু করুন, আর আপাতত একটু মেডিটেশন করার চেষ্টা করুন। আর হ্যাঁ, অযথা মাথা গরম করবেন না। ডাক্তারবাবুর চেম্বার থেকে বেরিয়ে তিস্তা বাড়ি ফিরছিলেন সেই দিন। কোনো দিকে যাননি এইটুকু মনে আছে। তবে বাড়ির একাকিত্ব তাকে তার আর সাম্যের সম্পর্ক নিয়ে ভাবতে শুরু করায়। সাম্য ইমোশনাল ছেলে। তিস্তা না হয় তাকে আপাতত জোর করেই দূরে রেখেছেন, কিন্তু সন্তান আসার পর যদি তার পিতৃত্ব মাথাচাড়া দিয়ে ওঠে, যদি সে দুনিয়ার সামনে ব্যক্ত করে দেয় যে তিস্তা রায়চৌধুরীর জারজ সন্তান, তার আর তিস্তার ব্যভিচারের ফসল, কোথায় যাবে তখন? এই নাম, এই খ্যাতি, সামাজিক প্রতিমূর্তি আর ভেবে সময় নষ্ট করতে পারেননি সেদিন। সাম্যের মেসের নম্বর জানাই ছিল। ফোন করে মালিকের সাথে একটি অ্যাপয়েন্টমেন্ট করলেন। বললেন দেখা করতে চান। একা না, তেমন একটা বেগ পেতে হয়নি। সামান্য কিছু টাকা খরচ করে মেস বাড়িটাকে 1 ঘন্টার জন্য খালি করতে। মেসের মালিক শুধু তিস্তার নাম ঠিকানা জানতে পারলেন না, হ্যাঁ, এই মিথ্যেটা শুনলেন যে তাঁরই মেসের বোর্ডার, সামান্য নামের অকিঞ্চিতকর ছেলেটা এই মহিলার বিশাল ক্ষতি করেছে। তার মরে যাওয়া উচিত। মেসে খুন জখম হলে থানা পুলিশ হবে, এই তো। তা মালিকের তো অ্যালিবাই থাকবে, যাকে সাদা বাংলায় বলে অন্যত্র স্থিতি। খুনের সময় কেউ থাকবেই না মেসে। খুবই ভয়ানক দুর্বৃত্ত সাম্য। তার পরিণতি সাধন করতে 2 লাখের বিনিময়ে এক সুন্দরী অবলাকে যৎকিঞ্চিত সাহায্য করাটাই কর্তব্য মনে করে মেস মালিক সেদিন চুপ করেছিলেন। না তার সাম্যের সাথে তেমন ঘনিষ্ঠতা ছিল,
না তিস্তার দেওয়া টাকার লোভ এড়িয়ে যাওয়ার মানসিকতা। পরিকল্পনা মাফিক নিজের নিষিদ্ধ প্রেমকে পৃথিবী থেকে মুছে দিয়ে তিস্তা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। ডাক্তারবাবুর সাবধানবাণী মনে রইল না আর। সাবধানতা অবলম্বন করে নতুন বাড়িতে উঠে গিয়েছিলেন অচিরেই। এরপর ধীরে ধীরে তিতাস এলো। রঞ্জনের মৃত্যু পূর্বের ঘৃণ্য চাহনি, খুন হওয়ার সময় সাম্যর ছটফট করা, সব বিবর্ণ হয়ে এলো স্মৃতিপট থেকে। সব কিছুই ক্যানভাসে তুলির আঁচড়ে দৃশ্যাবলী বা চেহারা ফুটিয়ে তুলতে যেমন সিদ্ধহস্ত তিনি, তেমনি মনের ক্যানভাস থেকে ঘটনা মুছে ফেলতে বিশেষ সময় কখনই লাগেনি তার। যেমন লোচন গুহর অতি ফালতু নাটকটা। সিনিয়র শিল্পী, চোখের এক্সপ্রেশন ছবিতে ফুটিয়ে তোলার মাস্টার। তিস্তার নিজের পোর্ট্রেটগুলির নিষ্প্রভ চোখে প্রাণদান করতে তাঁর সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টাও করেছিলেন। রঞ্জন তখনও আসেনি জীবনে। বিপত্নিক প্রৌঢ় লোচন ক্রমেই দুর্বল হয়ে পড়েছিলেন তিস্তার বন্য হাতছানির কাছে। একদিন বিবাহ প্রস্তাব দিয়ে বসলেন। প্রশ্নই ওঠে না এই বুড়ো ছবিওয়ালা যে কিনা আগামীতে তার নিজের টাফ কম্পিটিটর হতে পারে, তাকে স্বামীর পদে উন্নীত করে নিজের ঘাড়ে চড়ানোর। কিন্তু সেখানেও এক বিপদ লুকিয়েছিল। একটি ছবি এঁকেছিলেন লোচন, একটা পোর্ট্রেট। শেষ ন হওয়া ছবিটার দুই চোখের জায়গায় অতল গহ্বর। এরম রেখেছেন কেন? জানতে চেয়েছিল কলেজ ছাত্রী তিস্তা। সিনিয়রকে আপনি বলে লোক দেখানো দূরত্বটা দারুণ মেনটেন করত সে। মাধুর্যটাই তো এখানে। ও প্রেমে অন্ধ হয়ে গেছে। মানুষ চক্ষু রয়ে গেলেও বাহ্যিক নেত্রোদ্বয় অমিল। তাই মন দিয়ে ছবিটা দেখতে দেখতে একটা চাপা দুর্বুদ্ধি খেলে যায় তিস্তার মাথায়। কেমন হবে যদি প্রেমিক নাম দিয়ে এই ছবিটি নিজের সৃষ্টি বলে চালানো যায়? সেই মুহূর্তেই বিদায় নিল সে সেইখান থেকে। আজ রাতে আসবো ভাবছি, ফ্রি থাকবেন? প্রশ্নটা শুনে আদতেই প্রেমে অন্ধ লোচনের চোখে খেলে গেছিল খুশির ঝিলিক। একমাত্র ছেলে, কর্মসূত্রে দেশের বাইরে, একাই থাকতেন তিনি। দেখভালের জন্য একটি পরিচারিকা ছিল বটে, তবে সে রাত 8টা বাজলে বাড়ি ফিরে যেত। সে রাতে নিজের আঁকা একটি আধা সমাপ্ত পোর্ট্রেট নিয়ে তিস্তা গেছিলেন লোচনের বাড়িতে। এটা সম্পূর্ণ করে দেবেন আর আমাকেও? সেই আদিম ইশারা, ওই গভীর রাত আর একা তিস্তা। ক্রমশ নিজের ইনস্টিংক্টের উপর সব ধরনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা লোচন বুঝতেও পারলেন না যে তিস্তার গ্লাভস পরা হাত কখন অতর্কিতে নির্দয়ভাবে চেপে ধরেছিল তার কণ্ঠনালী। ছাড়াবার চেষ্টায় ধস্তাধস্তি করতে করতে মেঝে পড়ে গেছিলেন প্রৌঢ়। তড়পাতে তড়পাতে শ্বাসরুদ্ধ হয়ে মরে যাবার মুহূর্তে লোচনের প্রাণহীন চোখ দুটো নিবদ্ধ ছিল তিস্তারই দিকে। কাজ শেষ করে উঠে দাঁড়িয়েছিলেন তিস্তা, বা তার দ্বৈত সত্তা। নিপুণ হাতে নিজের আঁকা ছবিটি লোচনের ছবির জায়গায় লাগিয়ে লোচনের আঁকা সেই প্রেমিকের পোর্ট্রেট নিয়ে অবিলম্বে সেই স্থান পরিত্যাগ করেছিলেন তিনি। পরে কলেজে এবং বিভিন্ন পত্রপত্রিকায় প্রচুর পজিটিভ রিভিউ পেয়ে অচিরেই খ্যাত হয়ে ওঠে তিস্তার ওয়ান অফ দ্য বেস্ট ক্রিয়েশন, চোখহীন পুরুষের চিত্র প্রেমিক। জীবনের প্রতি তিস্তার দৃষ্টিকোণ বরাবরই খুব ওয়েল ডিফাইন্ড ছিল। যাকে দিয়ে রামের মা মানে কাজ উদ্ধার হবে, তাকে কাজটা করিয়ে নেওয়ার জন্য বিলক্ষণ চিনতেন তিনি। তবে ওইটুকুই, কাজটা হয়ে গেলেই আর সে ব্যক্তির প্রতি বিন্দুমাত্র সহানুভূতি থাকত না তার, বা তার দ্বৈত সত্তার। তার এই দ্বৈত সত্তা ধীরে ধীরে তাকে দেখাও দিতে লাগলো বিভিন্ন স্থানে। যে সকল জায়গায় প্রতিবিম্ব দেখা যায়, যেমন আয়না, জল, চোখ, সেসব দিকে কোনোভাবেই আর তাকাতে পারতেন না তিস্তা। সব জায়গায় তার প্রতিবিম্ব তাকে তারই একটা নারকীয় চোখহীন ছায়া দেখাত, অলৌকিক, অপার্থিব,
এবং ভীষণভাবে ভীতি উদ্রেককারী। বাড়ির কাজের মেয়েটি একদিন বলেছিল, খিদা নিয়ে মলি, মনের আশা নিয়ে মলি, প্যারত হয়ে যায় গো দিমুনি। আত্মার মুক্তি হয় নে, তারা বারবার ফিরে আসে গো, যার পেতে ইচ্ছা ছিল তার কাছে। প্যারত, এই নামটা রয়ে গেছিল হয়তো সাবকনসিয়াস মাইন্ডে, তাই স্বপ্নে বারবার লোচনের মুখে নামটা শুনতে পান। পাপবোধ বা অলিক কল্পনা, আর কি বা হবে। কিন্তু এতদিন পরে কাল রাতে কি দেখলেন তবে? তার দ্বৈত রূপটি কি তবে নিছক মনের ভুল নয়? সত্যি কি তাহলে তার ছায়া শরীর বিদ্যমান? শরীরের বাইরেও একটা শরীর আছে তার, সে আলাদাভাবে চলে ফিরে বেড়ায়। গত রাত্রে কি তবে নিজের সেই বিভৎস রূপকেই দেখেছিলেন নিজের সন্তানকে খুন করার চেষ্টা করতে? এও কি সম্ভব? কাল রাতে টেনে হিঁচড়ে তিতাসের জ্ঞানহীন দেহটা নিয়ে কোনো মতে তার ঘরে শুইয়ে দিয়েছিলেন তিস্তা। সারা রাত জেগে বসেছিলেন মেয়ের পাশে। আজ সকালেই ডক্টর এসে দেখে গেছেন বুকে সামান্য জল ঢোকা ছাড়া আর মোটামুটি ভালোই আছে সে। তবে ঘুমোচ্ছে দেখে আর জাগাননি তিস্তা। জানা হয়নি এখনো সে কাল রাতে ঠিক কি দেখেছিল বা বুঝেছিল। আজ ভীষণ মেঘ করেছে, আকাশের কালো যেন আকাশ ছাপিয়ে নেমে এসে আঁধার করে দিয়েছে সমগ্র চরাচর। ঘরের ভিতরেও সেই আঁধার, বোঝা যাচ্ছে না যে এটা দিন নাকি রাত। একটা আঁচড়ানোর মতো শব্দ আসছে না? কেউ যেন নখ বা ধারালো কিছু দিয়ে কাঁচ জাতীয় কিছুর উপর আঁচড়াচ্ছে। তিতাস দরজা খোলেনি কাল রাতের পর থেকে, একটি বারের জন্য নয়। তিস্তা মেয়েকে ডাকেননি, কারণ এমনিতেই সে বেলা করে ওঠে, আর কাল রাতের পরে যাক সে কথা। কিন্তু আওয়াজটা তিতাসে ঘর থেকেই আসছে না। এক মুহূর্ত ভেবে তিস্তা এগোলেন মেয়ের ঘরের দিকে। হ্যাঁ, আর সন্দেহের অবকাশ নেই, ওই ঘরেই হচ্ছে আওয়াজটা। এই তিতাস, তিতাস, উঠেছিস? কিরে, কিসের শব্দ হচ্ছে? একটু ঠেলতেই খুলে গেল ঘরটা। প্রায়ান্ধকার ঘরটার জানলায় কালো পর্দা টানা। ওকে নাকি ব্লাইন্ডস বলে। ঘুম থেকে উঠলেই যাতে মুখে সূর্যের আলো না পড়ে তার ব্যবস্থা। কিন্তু এত বেলায় তিতাস কোথায়? ডাকতে গিয়ে থমকে গেলেন তিস্তা। আয়নার সামনে কেউ। তিতাস, কিরে তোর হাতে? ঝটিতে পিছন ফিরল। এতক্ষণ ধরে দুই হাতের নখ দিয়ে আয়না আঁচড়ে চলা তিতাস ক্ষতবিক্ষত, রক্তাক্ত হাত দুটির প্রায় সব কটি নখই ভেঙে গেছে। মা, আমার ভয় দেখায়। কে কে ভয় দেখায়? খুব ভয় দেখায়, মরে যেতে বলে। মা, কে কে বলে মরে যেতে? আরে কার কথা বলছিস তুই? ও আবার চলে যেতে বলে। মা, আবার মরে যেতে বলে। ওকে আমি বিশ্বাস করে আমার মনে সব কথা বলতাম। ও আমার কাউন্সিলিং করতো স্কুলে। আবার শুধু মনে পড়তো না আমি ওকে কোথায় দেখেছি। আবার চলে যেতে বলে। মা, মরে যেতে বলে। কোথায় দেখেছিস? হ্যাঁ, আর কে সেটা? দেখেছি, আয়নায় দেখেছি। ওই যে ও যে আয়নায় থাকে। আমি কিছু বুঝতে পারছি না তিতাস, কি বলছিস তুই এসব? হ্যাঁ, আয়নায় দেখে দেখো মা, আয়নায় দেখে দেখো। ওই যে ও, দেখো। তাকালেন তিস্তা তিতাসের ঘরের দেওয়াল জোড়া আয়নাটার দিকে। সেই আয়নায় তার দিকে শটান তাকিয়ে সেই পরিচিত ঘৃণার্হ হাসি হাসছে তাঁরই একমাত্র সন্তান, তার মেয়ে তিতাস। সেই প্রতিবিম্বের সবকিছুই একদম তিতাসেরই মতো
কিন্তু চোখ, আতঙ্কে বাকরুদ্ধ হয়ে তিস্তা দেখলেন আয়নায় তিতাসের প্রতিবিম্বের চোখের জায়গায় দুটি অতল গহ্বর, শুধুই অন্ধকার সেখানে। আয়না ভেদ করে হাত বাড়ালো নারকীয় মূর্তিটি। একেবারেই তিতাস, নাকি তিতাসের মতোই কেউ। কঠিন হাতের বজ্রমুষ্টিতে সে সজোরে চেপে ধরল তিস্তার গলা। মৃত্যুর হিম শীতল স্পর্শে চেতনা লুপ্ত হয়ে আসার আগে তিস্তার কানে বেজে উঠল স্বপ্নে শোনা অশরীরী লোচন গুহর সেই কথাটা। প্যারত একটা কনসেপ্ট, বুঝলে, বিমূর্ত ছবির মতো। নিরাকার না হলেও সাকার বলা চলে না এদের। এরা যাকে ধরে তার মস্তিষ্কেই বাস করে, সময়ের অপেক্ষায়। তুমি যেমন ভাবে তাকে দেখতে পছন্দ করো, এরা ঠিক সেই রূপ ধরেই তোমার কাছে আসে। সময় হলেই বেরিয়ে আসে মাথার থেকে বিনাশ সাধন করতে, তা সে শত্রুরই হোক বা প্রিয়জনের। তোমার হাতে ওটা কি? রক্ত? এই ঘটনার মাস কয়েক পরে আমার স্ত্রী আসলে মনে করেছিলেন যে গর্ভস্থ সন্তান সুস্থ আছে, বুঝলেন। ডাক্তারি পরিভাষায় একে ফ্যান্টম বেবি কিক বা ফ্যান্টম মুভমেন্ট বলা হয়ে থাকে। বাচ্চাটি যে আসলে মৃত তা উনি ঠিক বুঝে উঠতে পারেননি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে রুমালে ঘাম মুছলেন দার্জিলিংয়ের 2-3টি চা বাগানের ও কলকাতার বিখ্যাত ফুড চেনের মালিক শ্রী হৃদয়নাথ সেন। তবে বুঝলাম, কিন্তু কথাটা হচ্ছে, প্রথমত মেয়েটি কিন্তু বেশ বড়, মানে প্রায় 13 বছরের। আর তাছাড়া বড় ধরনের শক পেয়েছে। ওর চোখের সামনে ওর জন্মদাত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নতুন পরিবেশে মানিয়ে নেওয়াটা একটা ব্যাপার আসলে, এটাই ভাবছি। স্কুলের রেকর্ড বলছে একা একাই থাকে, মানে একটু কল্পনাপ্রবণ। এখানেও তো দেখি একটা ডায়েরিতে হিজিবিজি কী সব লেখে, প্যারেত না পিরেত, ডোন্ট নো। হোমের অধ্যক্ষের কথা শুনে এক মুহূর্ত চুপ করে থেকে হৃদয়নাথ বললেন, বাচ্চারা তো কত কিছুই লেখে, পড়ে, বলে, সব কথা ধরলে চলবে কেন? আমার স্ত্রী গত সপ্তাহে হোমের বাচ্চাদের চকলেট কাপড় জমা দিতে এসেছিলেন। তা ওকে দেখে ভারী পছন্দ হয়েছে ওনার। মনে হয়েছে আমাদের মৃত সন্তানই ফিরে এসেছে। আপনি আর দ্বিরুক্তি করবেন না, ওকে আমি আজই নিয়ে যেতে চাই। প্লিজ, কি ফর্মালিটি আছে বলুন? আমার আর্থিক ক্ষমতা সম্পর্কে আশা করি আপনাদের কোনো সন্দেহ নেই। আচ্ছা বেশ, তাই হোক। আচ্ছা, স্কুলের খাতায় ওর নাম তো না না, প্রয়োজন হবে না নামের। আমি আর মিসেস ঠিক করেই রেখেছি, হৃদয়নাথ আর অরুণিমার মেয়ে রিদিমা। কেমন হলো? হ্যাঁ, রিদিমা সেন। কিরিমা, যাবি তো এই বাপ মায়ের কাছে? হ্যাঁ। দরজার কাছে দাঁড়িয়ে থাকা তিতাস বা রিদিমা বা মাতৃদেবীর সূত্রে পাওয়া তার দ্বৈত সত্তা হাসছিল মিটিমিটি। তিস্তার আত্মা খাওয়ার 1 মাস হয়ে গেল। এখনই না হলেও একটা সময়ের পরে, আর্থিক সাচ্ছল্য ও নাম পাওয়ার পরে, আরো অনেক অনেক তরতাজা প্রাণ, অনেক আত্মা যে তার চাই। শেষ হলো আমাদের আজকের গল্প আমুলাত। গল্পটি ভালো লাগলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প? আপনার সুচিন্তিত মতামত ও পরামর্শ জানান কমেন্ট বক্সে। পরবর্তী গল্পের আপডেট পেতে আমাদের ফলো করুন ফেসবুক ও ইনস্টাগ্রামে। আজ আসি, আবার দেখা হবে পরের সপ্তাহে। ভয় থাকুক গল্পেই।
চিত্ত হোক ভয়শূন্য।